ঢাকায় এভাবে এত বড় শোডাউন খুব একটা চোখে পড়ে না বাংলাদেশ জামায়াতে ইসলামের। বড় বড় মিছিল, বিক্ষোভ, আন্দোলন, সংগ্রাম তারা যে করেনি বা করছে না তা নয়, কিন্তু নির্বাচনী শোডাউন হর হামেশা দেখা যায়নি প্রার্থীদের। ইদানিং জামায়াতের জেস্টারটা জোশ। হাজার হাজার মোটরসাইকেল, গায়ে এক কালারের প্রিন্ট টি শার্ট, কপালে পেঁচানো দাড়িপাল্লার ফিতা, সব মিলিয়ে এক অসাধারণ সাজে সুসজ্জিত কর্মীবাহী। সামনে ছাদখোলা গাড়িতে দুহাত নেড়ে নেতৃত্ব দিচ্ছেন ওই আসনের সংসদ সদস্য প্রার্থী। হাজার হাজার মানুষ, অথচ খেয়াল করলে দেখবেন একটি অঘটন, দুর্ঘটনাও ঘটছে না সেখানে। সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক সমালোচনাও নেই, রাস্তা আটকের অভিযোগও কেউ তুলছেন না। মানুষ বরং স্বতঃস্ফূর্ত, স্বাভাবিক। আজ একই সাথে দুটি বড় শোডাউন দিয়েছে জামায়াতে ইসলামী। সেসব শোডাউনে মিডিয়ার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। লাইভ দেখিয়েছে মূলধারার বেশ কিছু গণমাধ্যম, যদিও তা যথেষ্ট নয়। ঢাকার অন্যতম অপরাধপ্রবণ এলাকা মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর নিয়ে গঠিত ঢাকা 13 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ জমজমাট প্রচারণা চালিয়েছে জামায়াতে ইসলামী। এই আসনে দাড়িপাল্লার কাণ্ডারি দলটির নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন, যিনি বহু আগে থেকে এই এলাকায় কাজ করে যাচ্ছেন। তিনি সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কাজ করছেন নিয়মিত। তিনি ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন। এলাকায় তার পোস্টার, ফেস্টুন প্রচুর। দাড়িপাল্লার আজকের শোডাউনে কয়েক হাজার দলীয় নেতাকর্মীর বাইরেও সেখানে যোগ দিয়েছিলেন স্থানীয় সাধারণ মানুষেরাও। এর মধ্যে ব্যবসায়ীদের সংখ্যাই বেশি, কারণ তারা চায় বিএনপির চাঁদাবাজদের হাত থেকে মুক্তি। দাড়িপাল্লার প্রার্থী মোবারক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমি এই এলাকায় আছি, জনগণের সঙ্গে আগে থেকেই আমার যোগাযোগ রয়েছে। এরপরও স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদে মানুষের কাছে যাচ্ছে। মানুষের কাছে গিয়ে জানতে পেরেছি তারা একটা পরিবর্তন চায়, নতুন কিছু দেখতে চায়। সেই চাওয়ায় জামাতের প্রতি মানুষের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। মোবারক হোসেনের নিজের জনপ্রিয়তা, দলীয় প্রতীকের ব্র্যান্ড ভ্যালু ছাড়াও এখানে আরেকটি বড় ইকুয়েশন কাজ করছে, যা তার পক্ষেই যাবে। সেটি হলো বিএনপির গ্রুপিং, দলীয় গ্রুপিং। এখানে বিএনপির আব্দুস সালামের মতো হেভিওয়েট নেতাকে বাদ দিয়ে এনডিএম চেয়ারম্যান, বহুল আলোচিত সমালোচিত মুসা বিন শমশেরের ছেলে ববি হাজ্জাজকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে ধানের শীষ। ফলে বেশ অস্বস্তিতে পড়ে গেছে বিএনপি। এ সুযোগ কাজে লাগাতে প্রস্তুত জামায়াতে ইসলামী। জানা গেছে আসনটিতে অনেক আগে থেকেই প্রচারণা চালিয়ে আসছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। কিন্তু হঠাৎ করে এ আসনে বিএনপি সমর্থিত জোটের একক প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ। এতেই ছন্দপতন বিএনপির প্রচারণায়। দলের একটি অংশ এখন ববি হাজ্জাজের হয়ে কাজ করলেও সালামপন্থীরা নারাজ। তাদের অনেকেই বলছেন প্রয়োজনে দাড়িপাল্লার ভোট করবেন, তবু শেখ হাসিনার পরিবারের আত্মীয় ববি হাজ্জাজের হয়ে কাজ তারা করবেন না। গত 15 অক্টোবর রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী হিসাবে ববি হাজ্জাজের নাম ঘোষণা করেন। অথচ দলের কঠিন সময়ে কর্মী সমর্থকরা পাশে পেয়েছেন আব্দুস সালামকে। তিনি এ আসনে বিএনপির কাণ্ডারি হবেন, এমনটাই আশা করেছিলেন তারা। ঢাকার এই আসনটির বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে পোস্টার, ব্যানার, বিলবোর্ডে ছেয়ে গেছে। ভোটারদের মধ্যেও দীর্ঘদিন পর ভোট দেওয়ার আগ্রহ প্রবল। আসন জুড়ে আলোচনায় থাকা প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাওয়া শুরু করেছেন। এলাকায় আব্দুস সালাম ও ববি হাজ্জাজের বড় বড় ব্যানার দেখা গেছে, যদিও জামায়াতে ইসলামীর প্রার্থী মোবারক হোসেনের ব্যানার, ফেস্টুন সংখ্যায় বেশি। এনসিপি সহ অন্য দল আলোচনা থাকলেও কোনো ব্যানার চোখে পড়েনি। এলাকার সাধারণ ভোটাররা বলছেন মোহাম্মদপুর ও আদাবর এলাকা অপরাধ প্রবণ। যে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পারবে প্রার্থী হিসেবে তাকেই বেছে নেবেন তারা। এক্ষেত্রে জামাতের বিকল্প নেই বলে জানিয়েছেন বেশিরভাগ মানুষ। কারণ ববি হাজ্জাজ অন্য দলের হলেও তিনি এমপি হলে ঘুরে ফিরে বিএনপির চাঁদাবাজদের কথায় উঠবেন, বসবেন বলে দাবি তাদের। আর জামাতের মোবারকের ব্যাপারে তাদের কথা হলো, তিনি নির্বাচিত হলে মোহাম্মদপুর, আদাবরে চুরি, ছিনতাই, খুনের মতো ঘটনা কমে আসবে। কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার রয়েছে জিরো টলারেন্স নীতি। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে জামাত আসনটা পেতে যাচ্ছে। 2001-এর নির্বাচন পর্যন্ত আসনটিতে বিএনপির বেশ দাপট ছিল। 1973 থেকে 2001 পর্যন্ত একবার আওয়ামী লীগ, একবার জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হন। বিএনপি জয়ী হয়
চারটি সংসদ নির্বাচনে। এরপর 2008 থেকে পরের সবগুলো নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থীরা। পরিবর্তিত পরিস্থিতিতে জামাত এখানে বেশ এগিয়ে রয়েছে। এবার নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঢাকা 13 আসনে মোট ভোটার 3,95,149 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,29,000 আর নারী ভোটার 1,92,000 এবং তৃতীয় লিঙ্গের 5 জন ভোটার এখানে রয়েছেন। ঢাকার আরেকটি আসনে আজ চমক দেখিয়েছে জামাতে ইসলামীর প্রার্থী। ঢাকা 11, বাড্ডা, ভাটারা, রামপুরা, হাতিরঝিল থানার একাংশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড নিয়ে গঠিত আসনটিতে কয়েক হাজার বাইকের শোডাউন করেছেন দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান। তরুণে প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা চলেছে কুড়িল বিশ্ব রোড থেকে মালিবাগ মোড় পর্যন্ত। ছাত্র শিবিরের সাবেক সভাপতি আতিক শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল। এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম এবং তার নিজের স্ত্রী। তবে এনসিপি যদি বিএনপির সাথে জোট করে সেক্ষেত্রে এখানে মনোনয়ন পেতে পারেন এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, কারণ নাহিদ ইসলামের বাড়ি এখানে। আর যদি সেটাই হয় তবে নাহিদের কপালে দুঃখ আছে, কেননা এখানে বিএনপি তার পক্ষে সেভাবে কাজ করবে না। ফলে মোহাম্মদপুরের মতো বনশ্রীতেও জামাতের প্রার্থী জিতবেন বলে ধারণা অনেকের। জামাত ঢাকার আরেকটি আসনে জেতার মতো পরিস্থিতি তৈরি করতে পেরেছে। ঢাকা 7, এখানে তাদের প্রার্থী ধনাঢ্য পুরান ঢাকার ব্যবসায়ী হাজী এনায়েতুল্লাহ। এই জাত ব্যবসায়ী এরই মধ্যে তোলপাড় শুরু করেছেন বংশাল, কোতোয়ালি, চকবাজার, লালবাগ, হাজারীবাগে। প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যান তিনি। ঝড় তুলছেন রাজপথেও। এখানে বিএনপির দলীয় প্রার্থী হতে চান বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ ও সাবেক এমপি প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা। একসময় পিন্টুর ব্যাপক জনপ্রিয়তার কারণে তার স্ত্রী কিছুটা এগিয়ে থাকলেও জামাতের শক্তিশালী প্রার্থী আর পুরান ঢাকায় বিএনপির চাঁদাবাজদের দৌরত্বের কারণে কল্পনারও বাইরে পিছিয়ে পড়েছেন কল্পনা। জানা গেছে এই আসনে যদি জোটের সঙ্গে সমঝোতা হয় তাহলে গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে মনোনয়ন দেয়া হতে পারে। আর সেটি হলে দাঁড়িপাল্লার এনায়েতুল্লাহর জয় বলা চলে সময়ের ব্যাপার মাত্র। আরেকটি সম্ভাবনাময় আসন ঢাকা 14। ব্যারিস্টার আরমান এখানে একের পর এক বড় বড় শোডাউনের মাধ্যমে নিজের জনপ্রিয়তার জানান দিচ্ছেন। 8 বছর গুম থাকা আরমান মীর কাশেম আলী মিন্টুর সন্তান। এখানে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি, তিনি আরমানের খুব ঘনিষ্ঠ হলেও এবার দুজনেই লড়বেন সংসদে যাওয়ার লড়াইয়ে। আরমানকে নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ তিনি এরই মধ্যে প্রমাণ করেছেন তিনি পারবেন ইনশাল্লাহ। ব্যারিস্টার আরমানের একেবারে লাগোয়া আসন জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের ঢাকা 15। মিরপুরের এই আসনটিতে বিএনপি এখনো ভয়ে কাউকেই প্রার্থী ঘোষণা করেনি, কারণ জামাত আমির হয়ে গেছেন অপ্রতিরোধ্য। শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও এখন মিরপুরের মানুষ তাকে গ্রহণ করেছেন নিজেদের পরিবারের একজন হিসেবে। ঢাকা 7, 11, 13, 14, 15 এই 5টি আসনে জামাতের দাঁড়িপাল্লা জয়ের খুবই কাছাকাছি। প্রথমত দলীয় ব্রাঞ্চ, দ্বিতীয়ত প্রার্থী সিলেকশন, আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো বিএনপির নিজস্ব ক্যান্ডিডেট এই 5 আসনেই নেই বললে চলে। সবাই ধার করা, ভাড়া করা। তবে এতে খুব বেশি খুশি হওয়ারও কিছু নেই, কারণ ঢাকার 20টি আসনের মাত্র 5টিতে শক্তিশালী অবস্থান তৈরি করলেও বাকি 15টিতেই কিন্তু দাঁড়িপাল্লার পাল্লা তেমন ভারী নয়। এসব আসনে ভালো করতে জামাতকে দূরদর্শী হতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে, বেশি না। আর 5টা আসনে যদি শিবির সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক ঢাবি শিবির সভাপতি মির্জা গালিব, সাদিক কায়েম, এস এম ফরহাদ আর সিবগাতুল্লাহ সিবগাদের মতো তরুণদের প্রার্থী করা হয় তাহলে ঢাকায় অন্তত 9 থেকে 10টি আসনে জিতবে তারা। সাথে আরও কিছু সমস্যা আছে। চলুন একজন জনপ্রিয় লেখকের লেখার সূত্র ধরে জেনে আসি সেসব দুর্বলতাগুলো যা কাটিয়ে উঠলে এবারই ক্ষমতায় আসবে জামাতে ইসলামী। তো তিনি লিখেছেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি হলেও সবচেয়ে জনপ্রিয় দল জামাত। প্রান্তিক জনপদগুলো অবজার্ভ করে দেখেন, ন্যাচারালি ন্যারেটিভ বার হয়ে গেছে জামাতকে ভোট দেওয়ার বিষয়ে। ভোটে মোমেন্টাম খুবই গুরুত্বপূর্ণ। মানুষের মুখে মুখে এবার জামাতেই পাশ করবে এই বয়ান হালকাভাবে নিয়েন না। একটা বড় অংশ স্রোতে ভোট দেয়, মানে ভোট তারা পচাতে চায় না। এখন জামাতের জন্য চ্যালেঞ্জ হলো এই পরিবেশ ধরে রাখা এবং দিন দিন সেটার উন্নতি ঘটানো। কারণ বিএনপি পুরোপুরি ভোটের মাঠে নেমে গেলে কিংবা নির্বাচনের আগ দিয়ে বিভিন্ন ভালো কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মাঝে বয়ান ঘুরিয়ে দিলে এটার ইফেক্ট পড়বে।
এটার প্রভাব পড়বে। সেটাকে আবার কাউন্টার দিয়ে জামাতকে মোকাবেলা করতে হবে। গত 2 বছর ধরে বিএনপির লোকাল নেতাকর্মীরা গ্রামে গঞ্জে যেসব অবৈধ কাজ করেছে, চাঁদাবাজি, গুন্ডামি করেছে, ইভেন এখনও করতেছে, তাতে সাধারণ মানুষ খুবই ত্যক্ত, বিরক্ত, ভীত। এমনকি লীগের চাইতেও বিএনপি বেশি খারাপ এমন বয়ানও ঘুরতেছে মানুষের মাঝে মাঝে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলা ভোট। মোটা দাগে নারীদের ইসলামের প্রতি দুর্বলতা থেকে জামাত বেশি ভোট পাবে। এরপরে দীর্ঘদিনের তালিম ইউনিট, মহিলাদের মধ্যে চ্যারিটি করার কারণে আরও জনপ্রিয় হয়ে গেছে দাঁড়িপাল্লা। বিএনপির প্রতি রিক্ততাও এখানে গুরুত্বপূর্ণ। এমনকি অনেক বিএনপি নেতার স্ত্রীর ভোটটাও জামাতের দাঁড়িপাল্লায় পড়বে। বিএনপিও মহিলা ভোট নিয়ে আতঙ্কিত, সেজন্য মাঝে মধ্যেই আক্রমণ করে বসতেছে বিভিন্ন অঞ্চলে মহিলা জামাতের উপর, ছাত্রী সংস্থার উপর। এতে অবশ্য হিতে বিপরীত হচ্ছে, জামাতের জনপ্রিয়তা আরও বাড়ছে। জামাতের দুর্বলতা হলো মানুষ জামাতকে বটগাছ হিসেবে দেখতে পারছে না, তারা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আছে। বিএনপিকে অপছন্দের জায়গা থেকেই জামাতের বর্তমানে জনপ্রিয়তা বাড়ছে, সাথে শিবিরের কারণে জামাত আরও এগিয়ে গেছে। কিন্তু স্থানীয় জামাতের নেতাকর্মীরা মানুষের আস্থার জায়গা হয়ে উঠলেও সাহসের জায়গা হয়ে ওঠেননি। মানুষ বিশ্বাস করতেছে জামাতকে দিয়ে কল্যাণ হবে, কিন্তু জামাত যে নিরাপত্তা দিতে পারবে কিনা এটা নিয়ে তারা চিন্তিত। ব্যবসায়ীরা চিন্তিত যে বিএনপিকে বাদ দিয়ে জামাতকে যদি আমরা ভোট দেই তাহলে জামাত ভালো কাজ করবে, কিন্তু এরা কি পারবে সাহসিকতার সাথে, সাহসের সাথে বিএনপির চাঁদাবাজি ঠেকাতে? এই দুর্বলতা জামাতকে কাটিয়ে উঠতেই হবে। মানুষকে অভয় দিতে হবে যে আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মূল্যে তোমাদের পাশে থাকব। বিএনপির দুর্নীতি, চাঁদাবাজি আমরা অবশ্যই সম্মিলিতভাবে রুখে দেব। জামাত নেতাদের আরেকটি দুর্বলতা হলো এরা আম জনতার মাঝে মিশে যেতে পারে না, যেটা পারে বিএনপি আর লীগ। এটা বড় মাইনাস পয়েন্ট। জামাত তাদের ভোটকে সংগ্রহ ও ধরে রাখতে পারবে কিনা এটা বড় চ্যালেঞ্জ। নির্বাচনের আগে টাকার খেলা যেমন হবে, তেমনি ভীতিকর পরিবেশও তৈরি করা হবে। সর্বশেষ সাধারণ মানুষ ইসলামের শক্তি বলতে জামাতকেই বুঝতেছে। এবার ইসলামী দল তারা ক্ষমতায় দেখতে চায়। তারা বলে আওয়ামী লীগ, বিএনপি দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, জামাতি ইসলামীর বাংলাদেশ। এই বয়ান ইন্টেলেকচুয়াল জগতে নাক ছিটকানো হলেও এদেশের আমজনতার বোধে, চিন্তায় এটা গেঁথে গেছে। সমীকরণ পরিবর্তনে এই ন্যারেটিভও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জামাতের মূল চ্যালেঞ্জ হবে তারেক রহমান দেশে ফেরার পর ওইটা যদি সামলাইতে পারে তাহলে তারা ভালো করবে। তারেকের কিছু বয়ান তৈরির স্পেশালিটা আছে, মানে স্পেশাল কিছু ক্ষমতা আছে, যেটা হয়তো বা সে লাস্ট ওভারের জন্য রেখে দিয়েছে। ওই বাউন্সার সামলাইতে পারলেই জামাতের জয় হবেই হবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস হলো মিডিয়া। লাবিব হাসান ব্যাপারটি নিয়ে দারুণ কথা বলেছেন। তিনি লিখেছেন, দৈনিক সংগ্রাম বাংলাদেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র। দৈনিক নয়া দিগন্ত গণমাধ্যম জগতে প্রায় 2 যুগ পার করে ফেলেছে। প্রথম আলো কিংবা ডেইলি স্টার বয়সের দিক থেকে দৈনিক সংগ্রামের তুলনায় নিতান্তই শিশু। দৈনিক নয়া দিগন্ত কাছাকাছি সময়ে চালু হয়েছে। প্রশ্ন হলো, নয়া দিগন্ত আর জামাতের সংগ্রাম কেন প্রথম আলো কিংবা ডেইলি স্টারের সমান প্রভাবশালী হয়ে উঠতে পারছে না? প্রথম আলো আর ডেইলি স্টার যে বাম আদর্শ প্রতিষ্ঠার মানুষে কাজ করছে বাংলাদেশে, তার চাইতে কিন্তু বহু গুণ শক্তিশালী আদর্শের প্রতিনিধিত্ব করে নয়া দিগন্ত আর সংগ্রাম। তারা জামাতের প্রতিনিধিত্ব করে, ডান আদর্শের প্রতিনিধিত্ব করে। বামদের আদর্শের পক্ষের জনবলই বা কত, হাতে গোনা। কিন্তু ইসলামী আদর্শের পক্ষে কাজ করছে এদেশের কোটি কোটি জনতা। তবুও তাদের গণমাধ্যম এত দুর্বল কেন? প্রথম আলো গংদের ব্যাকআপ হিসেবে ট্রান্সকম গ্রুপ থাকলেও নয়া দিগন্ত সংগ্রামের পক্ষে কোনো ট্রান্সকম গ্রুপ কেন দাঁড়ায় না? মিডিয়াতে ইনভেস্টমেন্ট করতে এত কার্পণ্য কিসের? সিনেমা আদর্শ প্রচারের জনপ্রিয় মাধ্যম, অথচ ইসলামপন্থীরা এখনও সিনেমা শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে নাক ছিটকায়। ঠিক যেভাবে একসময় ইংরেজি শেখাকে হারাম মনে করত, ইসলামী বিপ্লব করতে হলে সিনেমা শিল্পেরও ইসলামাইজেশন প্রয়োজন। অথচ ইসলামপন্থীরা মিডিয়া, সিনেমা শিল্প নিয়ে নিদারুণ ভ্রুক্ষেপহীন। কোথাও কোথাও এদের উপজেলা পর্যায়ের নেতারাও 4 চাকায় চড়ে, আর এদের গণমাধ্যম কর্মী, লেখক, নির্মাতাদের জীবন কাটে খেয়ে না খেয়ে। আপনি নয়া দিগন্ত আর সংগ্রাম পত্রিকার যারা সাংবাদিক রয়েছেন
তাদের দিকে একটু খেয়াল করলেই বুঝবেন তাদের বেতন কত, তাদের চলাফেরা কেমন। এরা বুঝতে চায় না শুধু রাজনীতির মাঠে ভালো করলেই হবে না, ইসলামী বিপ্লব হবে না, দেশের ক্ষমতায় আসা যাবে না, মিডিয়া লাগবেই। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।